আমরা স্বামী স্ত্রী দুই পুলিশ অফিসারের কথোপকথন শুনলাম, তার কাছে অনেক কিছু জানলাম, ব্যক্তিগত জীবন জানলাম। এবার চলে আসব কৃষ্ণেন্দুবাবুর কাছে, যিনি দীর্ঘদিন চাকরি করেছেন। চাকরি জীবনের শুরুটা কীভাবে? চাকরি জীবনের শুরু সবার যেমন হয়, ইন সার্চ অফ জব। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি আইটিআই গড়িয়াহাট থেকে ট্রেনিং নিয়েছি। আই স্টুড ফার্স্ট ইন গড়িয়াহাট আইটিআই ইন মাই ব্যাচ। তারপরে আমি পলিটেকনিক জয়েন করলাম, নাইট পলিটেকনিক। মানে প্রথম থেকে টার্গেট ছিল চাকরি পেতে হবে, কাজ পেতে হবে। মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত পরিবার। বাবা ক্যালকাটা পোর্টের ইঞ্জিনিয়ার ছিলেন। এরপরে পুলিশের চাকরিতে জয়েন করলে ট্রেনিং পিরিয়ড। পুলিশের চাকরি জয়েন করলাম, তারপর ট্রেনিং পিরিয়ড শুরু হলাম। 13 মান্থস ট্রেনিং হয়েছিল আমাদের সময়। দ্যাট ওয়াজ ভেরি টাফ টাইম। ওই ট্রেনিংটা সেই সময় খুব কঠিন ছিল, বিকজ এখন যেরকম এসবি এসপিএ তে যে ফ্যাসিলিটিসগুলো আছে, যেগুলো লজিং ফ্যাসিলিটিস, ডাইনিং ফ্যাসিলিটিস, এটা আমাদের সময় ছিল না। পরবর্তী ক্ষেত্রে কোথায় পোস্টিং? পরবর্তী ক্ষেত্রে পোস্টিং হয় আমার নর্থ বেঙ্গলে, তখন আনডিভাইডেড পশ্চিম দিনাজপুর, বালুরঘাটে আমরা জয়েন করি। তারপরে সেখান থেকে রায়গঞ্জ। সাউথ বেঙ্গলের মতো পলিটিক্যাল এনভায়রনমেন্ট ওখানে নেই। ওখানে একটু সফট পলিটিক্যাল এনভায়রনমেন্ট আমরা পেয়েছি, কিন্তু ওখানে বর্ডারিং যেহেতু ডিস্ট্রিক্ট, সেখানে স্মাগলিং তখন খুব ছিল। আমি হিলি বর্ডার যেটা আছে বাংলাদেশের সাথে। আচ্ছা, তো এই অভিজ্ঞতার পর তারপর কোথায় এলেন? তারপরে এলাম, তখন সিএম সিকিউরিটি একটা খোলা হচ্ছে, নতুন উইং। তো মেসেজ এলো। কি নাম ছিল সেটা? স্পেশাল সিকিউরিটি উইং, এসএসডব্লিউ। তো এই যে সিকিউরিটির কাজ শুরু হলো, এই যে ফিল্ড ওয়ার্ক, সেই সময় কোন মুখ্যমন্ত্রী বা কার? তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়। 1994 হবে সেই সময়টায়। প্রথম জ্যোতি বসুকে সামনাসামনি দেখলাম। প্রথমে জ্যোতি বসুকে একদম সামনাসামনি দেখলাম সিকিউরিটির দায়িত্বে, ওনার সিকিউরিটির দায়িত্বে থাকার জন্য। কেমন দেখেছেন জ্যোতিবাবুকে? খুব মিতভাষী, খুব এলিগেন্ট, স্মার্ট, খুব মানে কি বলবো, গম্ভীর থাকতেন। ওনাকে কোনো দিন আমি যতদিন ওনার সাথে কাজ করেছি, মানে ওনার সিকিউরিটির কাজ করেছি, আমি কোনোদিন ওনাকে হাসতে দেখিনি। ব্যক্তিত্ব কেমন ছিল? ব্যক্তিত্ব তো মানে কি বলবো, নতুন করে বলার কিছু নেই। উনি মানে সাংঘাতিক, কাছ থেকে দেখেছেন, সাংঘাতিক ব্যক্তিত্বের একজন লোক, যার সামনে নিজের ব্যক্তিত্বকেও পরিবর্তন করতে হয়, এরকম একজন লোক। শুনেছি নাকি ওনার পাংচুয়ালিটি খুব সাংঘাতিক পাংচুয়াল লোক। আমি জীবনে খুব কম পাংচুয়াল লোক দেখেছি। ওনাকে প্রথম আমি পাংচুয়াল দেখলাম যে উনি 9টাতে যদি আমাদের বলতেন যে 9টায় টাইম, তাহলে উনি 9টা বাজতে একে বেরিয়ে যেতেন। এমনি ব্যক্তিগত জীবনে জ্যোতিবাবু কি মানে কেমন থাকতেন? বাড়িতে কোনো একদম সাদামাটা। ওনার বেডরুমে আমি ঢুকেছি। একদম ছিল বেডরুমটা? বেডরুম মানে ওর থেকে আমাদের বেডরুম অনেক ভালো। ওনার বেডরুমে একটা ছোট্ট বেডে উনি থাকতেন, ছোট হাইটের বেডে, মানে ছোট, মেঝে থেকে হাইটটা কম, 1-1.5 ফিটের হাইটের একটা ডিভান মতো ওতে থাকতেন। চারদিকে বই ছড়ানো, একদিকে ধুতি পাঞ্জাবির ঢাউস করে রাখা, পুরনো দিনের ফার্নিচার টাইপের একটা আলমারি কাম আয়না লাগানো আলমারির মতো ছিল। একটা ড্রেসিং টেবিল, সেই পুরনো দিনের ড্রেসিং টেবিল যার আয়নাটা ঘোরানো যায়, এরকম একটা ছিল যতটুকু আমার মনে হচ্ছে। একটা কাউচ মতো ছিল, ব্যাস দিস মাচ। এইরকমই সাদামাটা ছিল। কি পরতেন? ধুতি, বাড়িতে পরতেন লুঙ্গি আর ফুল স্লিভ শার্ট, যার হাতাটা উনি গোটাতেন না এবং বোতামও লাগাতেন না, মানে স্লিভের বোতাম লাগানো থাকতো না, শুধু সামনের বোতামগুলো লাগানো থাকতো। আর বাড়িতে পারিবারিকভাবে এমনি এই যে ওনার ছেলে বউ, ছেলের বৌমা, প্রত্যেকদিন
যদি উনি কলকাতায় থাকতেন এবং মোটামুটি 7:30 8টার মধ্যে ফিরে যেতেন, উনি 9টা নাগাদ চন্দনবাবুর বাড়িতে চলে যেতেন। আচ্ছা। ওখানে ওনার 3 নাতনি ছিল। সেখানে বিশেষ করে ছোট নাতনি আমি দেখেছি, আমার চোখের সামনে হয়েছে। ছোট নাতনিকে উনি যেহেতু ছোট সেই জন্যই হতে পারে, মেয়ে মাঝখানের নাতনি এবং ছোট নাতনির সাথেই বেশি ওনার ছিল, এবং তারা ওনার সাথে যেমন নর্মাল দাদু নাতনির সম্পর্ক হয় সেই রকম ওনার ছিল। সেইখানে গাম্ভীর্য অত থাকতো না। এই জ্যোতিবাবুর বাড়ির অবস্থা, মানে ওনার ওয়াইফ বা বাড়ির যে পরিবেশ, কিছুটা হলেও আমরা সেই সময় সাংবাদিকতা এসেছি, আমিও বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি। আমার নিজের জীবনে একবার হয়েছিল, একটা ফল ওখানে পেয়ারা আমি পেরেছিলাম এবং সেটা নিয়ে একটুখানি গন্ডগোল অশান্তিও হয়। এরকম কোনো অভিজ্ঞতা আছে? আছে তো। সেটা হচ্ছে অনেক ফল হতো ওখানে ওই ইন্দিরা ভবনের ভেতরে। ইন্দিরা ভবনের অনেক রকম গাছ ছিল, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাউথ থেকে এনে ওগুলো পোতা হয়েছিল। খুব সুন্দর ছিল ইন্দিরা ভবনের ভেতরটা, সুন্দর লন ছিল এবং খুব দামি দামি গাছ লাগানো ছিল, তার মধ্যে পেঁপে গাছও লাগানো ছিল। আচ্ছা, পেছন দিকটায়। তো সেখানে আমাদের 3 জায়গায় ডিউটি হতো। পেরিফেরি ডিউটি হতো, ইনসাইড দি এতে প্রক্সিমিটিতে ডিউটি হতো, এবং একদম ভেতরে ইনসাইড দি প্রিমাইস ডিউটি হতো। তো ওইরকম ইনসাইড দি প্রিমাইসে আমাদের এক কনস্টেবল একবার একটা পাকা পেঁপে, তার খুব লোভ হয়েছিল এবং খিদেও হয়তো পেয়েছিল, পেঁপেটা নিয়ে যায়নি, পেঁপেটা ওখানে বসে বসে পেড়ে খেয়েছিল। তাতে কমপ্লেন হয়ে গেছিল। কমপ্লেন কে করেছিলেন? কমপ্লেনটা ওনার এর থেকেই, ইন্দিরা ভবন থেকেই গেছিল। মানে ম্যাডাম হতে পারে, আমি তো বলতে পারবো না, আমার সামনে কমপ্লেন হয়নি। তো আমরা কখন জানতে পারলাম, যখন ডিজি সাহেব দিদেন ডিজি সাহেব উনি এসছিলেন, এসে ইন্দিরা ভবনে এসেছেন, ইন্দিরা ভবনে এসছিলেন এবং কোয়ারিজ করছিলেন। সেই সময় আমরা জানতে পারলাম যে আবার ডিজি সাহেব কিছুক্ষণ পরে চলেও গেলেন। তো আমরা জানতে পারলাম, কারণ ইন্দিরা ভবনের ওখানে একটা আলাদা কন্ট্রোল রুম ছিল, ঠিক ইন্দিরা ভবন কন্ট্রোল রুম দোতলায়। সেখান থেকে আমরা জানতে পারলাম যে রাইটার্স থেকে ওনাকে আবার চলে আসতে বলা হয়েছে। মানে ডিজি সাহেবকে সিএম নিজে বলছেন বা সেক্রেটারি কেউ বলেছেন বা কিছু বলেছেন যে ইন্দিরা ভবনে পুলিশ যাওয়ার দরকার নেই, মানে এই ঘটনার তদন্তে পুলিশ যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। মানে ইন্দিরা ভবনের ভেতরে অ্যাকচুয়ালি ইউনিফর্ম পুলিশ খুব একটা উনি পছন্দ করতেন না। এই জ্যোতিবাবুর সিকিউরিটিতে থাকলেন, এত কিছু জানলেন, অভিজ্ঞতা হলো, এর পরবর্তীকালে কি এইখানেই ছিলেন নাকি? আমি তারপরে বুদ্ধবাবুর যখন সিএম হন তখন আমি বুদ্ধবাবুর সাথেও ছিলাম। দ্যাট ইজ অ্যানাদার এক্সপিরিয়েন্স। কেমন পার্থক্য কি? পার্থক্য তো অনেকাংশেই পার্থক্য আছে। কীরকম? বুদ্ধবাবু আমাদের সাথে খুবই কমিউনিকেট করতেন এবং ওনাকে আমি আগে থেকে ওনার আগে যখন উনি তথ্য ও বেতার মন্ত্রী ছিলেন সেই সময় আমি একটা দুটো ট্যুর অ্যাকম্পানি করেছিলাম, কিন্তু তখন ওনাকে আমার একটু বেশি অহংকারী মনে হয়েছিল এবং উনি ইউনিফর্ম পুলিশ কিছুতেই পছন্দ করতেন না। আচ্ছা, কিন্তু এটা তো আমাদের প্রোটোকল অনুযায়ী তো দিতে হবে। কোনো কোনো জায়গায় উনি একটু রাগান্বিত হয়েও 2-4টে কথা বলেছিলেন, কেন ইউনিফর্ম পুলিশ ওনার কাছাকাছি আছে, প্রক্সিমিটিতে আছে। তো তারপরে যখন উনি সিএম হয়ে এলেন তখন একদম আগের বুদ্ধবাবুর সাথে তখনকার বুদ্ধবাবুর একদম অবস্থান 360 ডিগ্রি পরিবর্তন। উনি অত্যন্ত মানে কি বলবো মধুর মিশতেন, ভালো মিশতেন। আমরা যেখানে যেতাম আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিনা আমাদের জিজ্ঞেস করতেন, যে তোমাদের খাওয়া দাওয়ার কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এরকমও হয়েছে একটা ট্যুরে
গিয়ে বলছে আমি তো বলে দিয়েছিলাম, তাহলেও কেন হয়নি? আমাদের অ্যারেঞ্জমেন্টটা ওখানে ছিল না, বা ছিল সেটা কম ছিল। ঠিকমতো কমিউনিকেট হয়নি বা কিছু হয়নি। তো সেটা উনি দেখতেন, বলতেন। এছাড়া আর কারোর ভিভিআইপি ডিউটি করেছেন? হ্যাঁ, আমাদের যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তখন বিরোধী দলনেত্রী ছিলেন, এমপি ছিলেন, এবং বিরোধী একটা মেইন ফেস ছিলেন। তো ওনার ডিউটি করতে হয়েছে ওখানে কিরকম তো অভিজ্ঞতা? সেখানে হচ্ছে ওনার ওখানে অভিজ্ঞতা হচ্ছে, আমাদের সরাসরি উনি কোনোদিন কিছু বলেননি, কিন্তু আমাদের এসকর্ট গাড়িকে উনি একদম পেছনে পাঠিয়ে দিতেন। আমরা সব জায়গায়, যেহেতু রাজ্য পুলিশের, যেহেতু রাজ্য পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি ওনার সামনেও থাকতো না, এখনো থাকে না। এখনো থাকে। নিজে না, নিজের এখন সামনে থাকে। এসএসইউর গাড়ি থাকে। কলকাতা শহরে আপনারা দেখতে পান না, না, কিন্তু হ্যাঁ, ওটা বাইরে, জেলা হ্যাঁ, সফরে গেলে সামনে একটা থাকবে। লিড পাইলটের পরে একটা ওদের এসএসইউর গাড়ি থাকে। সেই সময় পুজোর আগে একবার ডিউটি হয়েছিল। আচ্ছা, তো আমার একবার মনে আছে যে উনি প্রত্যেকটা সিকিউরিটি স্টাফকে, মানে আমরা যারা ছিলাম ক্যালকাটা এবং বেঙ্গল, উনি নিজে এসে একটা করে প্যাকেট দিয়েছেন। প্যাকেটটা খুলে আমি দেখেছি, সেখানে দুটো শাড়ি ছিল, একটা প্যান্টের পিস, একটা জামার পিস, আরও এরকম 5-7 রকমের মেটেরিয়াল ছিল, এবং এটা সবাইকে দেওয়া হয়েছিল। ভিভিআইপিদের এই ধরনের কাজ কি, কেমন কি তারা দেখলেন, তারপর কি হলো? তারপর কোথায় পোস্ট? তারপরে পোস্টিং হলো আমার পূর্ব মেদিনীপুর, 2001 সাল সম্ভবত, নতুন জেলা তৈরি হয়েছে। সেখানে আমার পোস্টিং হলো প্রথমে ওসি দুর্গাচক। দুর্গাচকে গিয়ে কি দেখলেন? দুর্গাচকে গিয়ে দেখলাম ভালো ছোট টাউন, না, কিন্তু পূর্ব ওখানে মেদিনীপুর মানে তো- পলিটিক্যাল Yes. ব্যাপারটা আমার ঠিক হজম হচ্ছিল না। কেন? এরকম ঘটনা ঘটলো, একদিন হচ্ছে বিশ্বকর্মা পুজোয় মনে হয় মাইক বাজছিল একটা পাড়ায়। তো ওখানকার একজন মেজো সেজ নেতা গোছের, কিন্তু খুব প্রভাবশালী ছিল, এবং পার্টি ক্ষমতা থাকলে সবাই প্রভাবশালী হয়। কোনো বিগ বসের আশীর্বাদ ছিল তার মাথায় ডাইরেক্ট। তো তাকে আমি ভালো করে চিনতামও না। তিনি আমার ওসির নাম ধরে বলছেন, অমুক আছে। অমুকটাকে বলছে, মানে শুধু নাম নিয়ে, বাবু টাবু নয়? না না, এইখানেই আমার কিছু অবজেকশন ছিল, আমি যেটা আমার সুপিরিয়রকে পরে আমি এটা জানিয়েছিলাম যে অমুক আছে। তো আমি বললাম, কে অমুক? তখন বললো, আপনার নাম কি? আমি বললাম, আপনি কে বলছেন? সামনাসামনি কথা হচ্ছে? না না, টেলিফোনে, আচ্ছা, ফোনে কথা হচ্ছে। ল্যান্ডলাইনে। তখন বলছে, আমাকে চেনেন না? আমি বললাম, নামটা না বললে চিনবো কী করে? আপনি তো থানার নাম্বারেই ফোন করেছেন। আমি নতুন এসছি, ওনার জায়গায় আমি ওসিগিরিকে। ও আচ্ছা, সেকেন্ড অফিসার? আমি বললাম, সেকেন্ড অফিসারও না, না ফার্স্ট অফিসার, না সেকেন্ড অফিসার। আমাকে এখানে পোস্টিং করা হয়েছে অ্যাজ ইনচার্জ। তো না, এখানে আমি অমুক বলছি। তো ওই নামটার সাথে আমি পরিচিত ছিলাম গিয়ে। মানে গিয়ে আপনি তাদের ইনফরমেশন জোগাড় করে নিয়েছেন? হ্যাঁ, আমাদের ওটা করতেই হয়, কে আছে, ও কে আছে। তো উনি বলছেন যে মাইকটা ইমিডিয়েট আপনার ওই আরটি গাড়িকে বলুন, এখানে মাইক জোরে করে বাজছে, ওটাকে একটু ভলিউম কমিয়ে দিতে। আমি বললাম, আপনার তো পাড়া, আপনি কি মানে পরিধান করে আছেন, কি পরে আছেন? বলছে, কেন? আমি বললাম, বলুন না। বলছে, আমি শার্ট আর গেঞ্জি আর লুঙ্গি পরে আছি। আমি বললাম, ওর ওপরে একটা শার্ট চাপান, পাশের মাঠে গিয়ে বলে আসুন যে এখানে বন্ধ করতে, ভলিউমটা একটু কমাতে বা বন্ধ করতে। ততক্ষণে তারপরে আমি দেখছি যে কি ব্যাপারটা হয়েছে। তাতে উনি প্রচণ্ড ক্ষেপে গেলেন। না, এটা আপনি বললেন কেন? পুলিশের এটা কাজ না? এটা পুলিশের কাজ আছে, পুলিশের গাড়িটা তো আরটি গাড়ি, তো সেখানে নেই। আচ্ছা, আরটি তো আধ ঘন্টা অন্তর অন্তর তখন নিয়ম ছিল, লগ হতো, এই গাড়ি কোথায় আছে, ওই গাড়ি কোথায় আছে। আর আমি তো মাঝরাত অবধি সমস্ত থানায় কাটাতাম, সারা দিন সারা রাত আমি কাটাতাম। দুর্গাচকে গিয়ে আরেকটা আমি পুলিশের ইউনিকনেস দেখেছি, সেটা হচ্ছে বেশিরভাগ পুলিশ অফিসার সাদা পোশাকে থাকতো,
যেটা আমার শিক্ষা ছিল না পুলিশ। মানে থানার পুলিশ অফিসার? থানার পুলিশ অফিসার কিন্তু সাদা পোশাকে বসে আছে। কেন? কেউ গল্প করছে, কেউ সিডি লিখছে, হয়তো কেউ তার অ্যাকাউন্টস মেলাচ্ছে। ইভেন অনলি জিডি ডিউটি অফিসার, সেও অনেক সময় সাদা পোশাকে থাকে। মানে ডিউটি অফিসার যাকে বলা হয়, যেটা ডিউটি অফিসার, মানুষ গিয়ে প্রথমে যার কাছে তার অভিযোগ কমপ্লেন জানাবে। হ্যাঁ, তো এইটা আমার খুব পছন্দ হতো না, এটা আমি ওদের বলতামও। ঠিক আছে, একটা পিসি পার্টি থাকতো, সেটা অলওয়েজ থাকতো যে তারা সাদা পোশাকে থাকতো, থাকতেই পারে, প্লেন ক্লথ পার্টি তো সেই কারণে তৈরি করা হয়, সেই জন্যই তৈরি করা হয়। তো বাকি লোক কেন এ করবে না? ঠিক। আর অফিসাররা তার ডিউটি, স্পেসিফিক ডিউটিতে থাকবে, বাকি সময় থানায় থাকবে না, এটা কেমন? দেখলাম একটা ছন্ন ছাড়া ভাব আছে, আমার মনে হয়েছিল। না, এটা কি ওসির জন্য নাকি সেটা কার জন্য হয়েছে আমি বলতে পারবো না। সেই সময় কি অন্যান্য থানা তো এই একই রকম পরিস্থিতি ছিল? না। তাহলে ওখানে পূর্ব মেদিনীপুর কেন? সেটা বলতে গেলে তো একটু বিতর্কিত ব্যাপারই হয়ে যায়। সেটা আমি কি বিতর্ক হতে পারে, এই যে আমি যতদিন উনি জয়েন করার পরে সেকেন্ড অফিসার ছিলাম, ন্যাচারালি ও সিনিয়র, ও জয়েন করার পরে আমাকে সেকেন্ড অফিসার হতেই হবে। ততদিন আমি দেখেছি যে সেকেন্ড হাফে উনি কোনোদিন আসতেন না। উনি মোটর বাইকে যাতায়াত করতেন, এবং মোটর বাইক একটা জেনুইন, একটা স্পেসিফিক ডেস্টিনেশনে বেশিরভাগ সময় থাকতো। এটা ওখানকার লোকাল লোকও জানে। ঠিক, আমি বুঝে গেলাম ওই ওসির জন্য এটা হলো। এরপর ওখান থেকে কোথায় পোস্টিং হলো? ওখান থেকে পোস্টিং হয়ে গেল আমার দীঘায় হয়েছিল ডিও পোস্টিং। ডিও মিন ডিস্ট্রিক্ট অর্ডার। এটা আবার মানে যেটা বড় সাহেব যেটা পোস্টিং করেন, মানে উইদিন জেলা যে কোনো সাব ইন্সপেক্টরকে এসপি নিজে পোস্টিং করতে পারেন কোনো একটা জায়গায়। দীঘা তখন সাব ইন্সপেক্টর থানা। হ্যাঁ, সাব ইন্সপেক্টর থানা। আচ্ছা, সেখানে পোস্টিং, আমার পোস্টিং হলো। কিন্তু আমি তখন নতুন ওই জেলাতে, আমি জানতামও না যে ওই রকমভাবে পুলিশের ইন্টারনাল পলিটিক্স চলতো। ইন্টারনাল পলিটিক্স মারাত্মক কথা বলছেন। হ্যাঁ, মারাত্মক কথার কিছু নেই, এটা সবাই জানে, তোমরাও জানো যে এটা চলতো তখন সেই সময় ইন্টারনাল পলিটিক্স। তাতে কিছু কিছু যে ওই পলিটিক্সের মেম্বার না, মানে যে ওই কমিউনিটির মেম্বার না, সে তখন এই হতে পারতো না, এন্ট্রি নিতে পারতো না, বা তাকে হ্যারাস করার টেন্ডেন্সি থাকতো। দীঘা শেষ পর্যন্ত জয়েন করলেন? দীঘা করতে পারলাম না, তো ওই জন্য লেট মি সে, এখন আর বলতে তো কোনো অসুবিধা নেই। তো এই করতে গিয়ে তারপরে দেখলাম যে 3 দিন হতে না হতে স্লিপ করে গেল আমার দীঘা পোস্টিংটা। কারণ এর মধ্যে সাহেব চেঞ্জ হয়ে দেবাশিস রায় সাহেব এলেন। নোনা জলার গায়ে লাগলো না। এরপর কোথায় পোস্টিং? সাহেব এসে আমাকে আইডেন্টিফাই করলেন দুর্গাচকে, এসে বলছে দিস ইজ নট ইউর কি বলে কন্ডিউসিভ পোস্টিং। দুর্গাচক সেকেন্ড অফিসার? হ্যাঁ, দরকার নেই, দুর্গাচক সেকেন্ড অফিসার গিরি করতে হবে না, তুমি ওসি হও। আমি সাহেবকে বললাম, স্যার আমার এখনও তো একটু, আমি তো ছিলাম একটা অন্য উইংয়ে, সেখান থেকে এলাম একটু। বলছে ডাইরেক্ট সাব ইন্সপেক্টরকে করতে হয় না, অ্যাডপ্টেড ও হয়ে যায় সিচুয়েশন, আর তোমার প্রয়োজন আছে বলে এরকম। আমি জানতাম না যে ওরকম জায়গায় দেবে। সব থেকে যে কঠিন জায়গা সবাই জানে জেলা, সেই সময়কার কঠিন, ইভেন এখনও কঠিন আছে। আচ্ছা, প্রায় তখন 18টা 20টা গ্রাম পঞ্চায়েত ছিল ভগবানপুর থানা। এবং হ্যাঁ, ভগবানপুর থানা এগরা সাব ডিভিশন, সেখানে আমার পোস্টিং হলো। এবং সেখানে 3টে ডাকাতের গ্রাম আছে, মানে যে গ্রামের লোক দিনের বেলা কোনো পুরুষকে পাওয়া যাবে না, যে গ্রামে গেলে সব লুকিয়ে থাকতো, নানান জায়গায় ডাকাতি করে বেড়াতো। বর্ধিষ্ণু বাড়ি, হ্যাঁ, টাকা পয়সা আছে, অনেকে আছে এরকম দুবাইতে ফুবাইতে কাজ করে, দোতলা বাড়ি, সেখানে আমার এরকম ঘটনা ঘটেছে যে আমি আমার বোনের মেয়ের অন্নপ্রাশন অ্যাটেন্ড করে আমি ফিরছি আমার ফ্যামিলি নিয়ে গাড়িতে করে অ্যাম্বাসাডারে। সেই সময়ের পথে দেখলাম যে রাস্তায় আমার জুরিসডিকশনেই প্রায় 150 লোক জমে গেছে, গ্রামবাসী। কী ব্যাপার, নামলাম, ধুতি পাঞ্জাবি পরা আমার, পরে যখন জানতে পারলাম তখন আমাকে দেখালো ওই মশালের আলোগুলো দূর থেকে দেখা যাচ্ছে,
মানে অনেক কিলোমিটার ফাঁকা মাঠ তো, ফলে ফলে দেখা যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে। হ্যাঁ। আর ওরা বুঝতে পারে যে ডাকাতির এতে বেরিয়েছে। হ্যাঁ। তো থানায় ওদের কাছ থেকে জানতে পারলাম, থানায় অনেকক্ষণ ফোন করা হয়েছে, এখনও থানার গাড়ি এসে পৌঁছয়নি। রাস্তাটাও খারাপ ছিল, হাওয়েভার তখন ওরাই বলল, আমি বললাম তাহলে আমি থেকে যাই, ফ্যামিলিকে বললাম যে তাহলে তোমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাও। বললো স্যার আপনি একা থেকেই বা করবেন কি, আর আপনার তো পরনে ধুতি পাঞ্জাবি। হ্যাঁ, আমি তখন ওখানেই পাশে একটা দোকানে ল্যান্ডলাইন ছিল, ওই ল্যান্ডলাইন থেকে আমি থানায় ফোন করলাম, যেরকম বলতে হয় বললাম যে এখনও আপনারা আসেননি, কি ব্যাপার কি বৃত্তান্ত, ওদের বুস্টপ দিয়ে ভদ্রভাবেই বললেন। ভদ্রভাবে কি অভদ্রভাবে রিকল করতে পারছি না এক্স্যাক্টলি, তবে আমার খুব মানে দুর্মুখ তো আপনি, আমি দুর্মুখ, সুতরাং আমি সেইভাবে যাতে যে মেডিসিন দিতে হয় ওই তাড়াতাড়ি আসার জন্য সেই মেডিসিনটাই আমি দিয়েছিলাম। বিকজ কলাবেরিয়া বলে আমি একটা জায়গা যখন ক্রস করছি তখন দেখি থানার গাড়ি যাচ্ছে। এক হজম না হওয়া মানুষের গল্পের দ্বিতীয় অংশ এর পরের এপিসোডে।